আসসালামু আলাইকুম ভিউয়ার্স, প্রথমে জানিয়ে দিব এক্সক্লুসিভ তথ্য। এবার যে ভাষণ দেশবাসীকে দিলেন জাতির উদ্দেশ্যে, এই আওয়ামী লীগ দেশটাকে কবরস্থানে পরিণত করেছিল। শুধু তাই নয়, ৫৭ জন শৌকত সেনাকে হত্যার মাধ্যমে বিডিআরকে একদম নিশ্চিহ্ন করে ফেলে দিয়েছিল আগের সরকার। শুধু তাই নয়, আরও ১৭,০০০ সদস্যকে কিভাবে চাকরিচ্যুত করলে এবং ৮,০০০ জনকে জেলে দিয়েছিল বিডিআর সদস্যদের, তারও কাহিনী বর্ণনা করে দেশবাসীকে এক নতুন তথ্য জানিয়ে দেয় এই জামায়াতের আমির। যা জানবেন বিস্তারিত প্রতিবেদনে এক্সক্লুসিভ একটি রিপোর্টের মাধ্যমে। ২০০৯ সালের ১০ই জানুয়ারি ক্ষমতায় বসে খুনের নেশা বাস্তবায়নের সেই কর্মসূচির কি কি তথ্যটি আসলো এই জামায়াত আমিরের মাধ্যমে, সে সকল বিষয় তুলে ধরব। এরপর জানিয়ে দিব এবার ডক্টর ইউনূস যে বার্তা দেশবাসীকে দিলেন। বাংলাদেশে ইসলামী চরমপন্থার উত্থান হবে না বলে তিনি মন্তব্য করেছেন। দ্য ইকোনমিস্টে এমন একটি বার্তা। সে সাথে তিনি আরও যে হুঁশিয়ারি বার্তা দিয়েছেন, বাংলাদেশের জঙ্গিবাদ মাথাচাড়াও দেবে না। আরও কী কী বিষয় উঠে আসলো প্রভাবশালী ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য ইকোনমিস্টের এক সাক্ষাৎকারে, তা জানতে পারবেন। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। চলুন আগে দেখে নেই জামায়াতের আমির তিনি কি বার্তা দেশবাসীকে দিলেন। দেশটাকে কবরস্থানে পরিণত করেছিল আওয়ামী লীগ। তাদেরকে বিদায় করতে প্রায় 15.5 বছর আমরা দফায় দফায় অনেক আন্দোলন সংগ্রাম করেছি, কিন্তু সেই আন্দোলনের পরিসমাপ্তি ঘটাতে পারিনি। স্বৈরাচারকে আমরা তাড়াতে পারিনি, বিদায় করতেও পারিনি। আমি গর্বিত আমাদের সন্তানেরা সেই কাজটি করেছে। আমি আমাদের সন্তানদেরকে ভালোবাসা উপহার দিতে যাচ্ছি বা ভালোবাসা উপহার দিচ্ছি। শ্রদ্ধা ও কৃতজ্ঞ জ্ঞাপন করছি। জাতির পক্ষ থেকে তাদেরকে এই স্যালুটও জানাচ্ছি। আল্লাহ তাআলার সাহায্যে তারা অসাধ্য সাধন করেছে। এরকম সন্তান পেয়ে যাতে গর্বিত। ইনশাআল্লাহ আমরা আগামীর বাংলাদেশ আমরা তাদের হাতেই তুলে দেব, এমনটা দাবি করেছেন এই জামায়াতের আমির। তিনি আরও নানা বিষয়ের তথ্য দেন। তিনি আরও বলেন, জুলাই আন্দোলনের বীর সৈনিকদের একটি স্লোগান উচ্চারণ করে বলেন, বুকের ভেতর তুমুল ঝড়, বুক পেতেছি গুলি কর। বুকের ভেতর তুমুল ঝড়, বুক পেতেছি গুলি কর। তাদের ক্ষোভটা ছিল 15.5 বছরের। এ সময়টা তারা জাতির ঘাড়ে বসে বসে অধিকার কেড়ে নিয়েছিল। দেশটাকে শ্মশান কিংবা কবর স্থানে পরিণত করেছিল আওয়ামী লীগ। এর মাঝে মাঝে বলতো দেশে নাকি অনাবিল শান্তি বিরাজ করছে। আমরা বলতাম শান্তি তোমরা কায়েম করছো কবরের মতো, যেখান থেকে হাসি কিংবা কান্নার শব্দও শোনা যায় না। কবরস্থানে কোনো মানুষ থাকে না, হাসি কান্নার আওয়াজও শোনা যায় না। 28 অক্টোবর তারা লাশের উপর নর্দন করেছে। তখনই তারা জানান দিয়েছিল যে ক্ষমতায় এসে খুন গুমের রাজ্য কায়েম করবে। আমরা সেদিন আমাদের বুকের কান্না বাংলাদেশের মানুষের কাছে হয়তো পৌঁছাতে পারিনি। এরপর পেছনে বোঝাপড়া করে ইলেকশন ইঞ্জিনিয়ারিং একটি জঘন্য সরকারের হাত ধরে 2008 সালের 29 ডিসেম্বর নির্বাচনে তারা জয়লাভ করে। 2009 সালে 10ই জানুয়ারি ক্ষমতায় বসে খুনের নেশা বাস্তবায়নের কর্মসূচি হাতে নেয় তারা। তিনি বলেন, প্রথমে তারা খুন করে সেনাবাহিনীর 57 জন সেনা কর্মকর্তাকে পিলখানায়। 25 এবং 26 ফেব্রুয়ারি মাস না যেতে তারা খুনের রাজত্ব কায়েম করে। সেনাবাহিনীর মনোবল ভেঙে দেয়। বিডিআর বাহিনী ধ্বংস করে সেই বাহিনী 17,500 সদস্যকে চাকরিচ্যুত করলো, 8,500কে জেলে দিল। আমাদের গর্বের বাহিনী ধ্বংস হলো। ক্ষমতায় যাওয়ার শেষে সিঁড়ি হিসাবে এদের ব্যবহার করে চক্রান্ত করে ধ্বংস করে দিল। বাহিনীর নাম বদলে রাখা হলো বিজিবি। আগে নাম ছিল বাংলাদেশ রাইফেলস, আর এখন নাম দিয়েছে বর্ডারের চৌকিদার। লগো বদলিয়ে গেছে, ড্রেসও বদলিয়েছে, নাম বদলিয়েও ফেলেছে। কারা হত্যাকারী ছিল জাতিকে জানতেও দেওয়া হলো না। লুকোচুরি করা হলো। রাতের অন্ধকারে বিদ্যুতের আলো কেড়ে নিয়ে অন্ধকারে করে খনিদের পালিয়ে যাওয়ারও সুযোগ করে দেওয়া হলো। একটা বিশেষ দেশের প্ল্যান কেন এদেশে চালায়? এরপর হঠাৎ করে উধাও হয়ে গেল কিভাবে? তার জবাব স্বৈরাচার সরকার না দিলেও একদিন তাদেরকে দিতে হবে। আমরা সেই হত্যাকাণ্ডের বিচার এখনও চাই, এমনটাও দাবি করেন কিন্তু এই ডক্টর শফিকুর রহমান। এরপর শুরু হতে তাদের তাণ্ডব। তাদের প্রথম লক্ষ্যবস্তু করলো জামায়াত ইসলামকে, যারা পরীক্ষিত দেশপ্রেমিক। তারা তাদের সততায় দেশকে মুগ্ধ করেছিল। তাদের দক্ষতাও ছিল অনেক। দায়িত্বের পরতে সেই সমস্ত নেতৃবৃন্দকে ঠান্ডা মাথায় মিথ্যা অভিযোগে সাজানো, কোর্ট পাতানো সাক্ষী এবং ব্রাসেলস থেকে রায় এনে সেই সমস্ত নেতাবৃন্দকে খুন করা হলো, ফাঁসি দেয়া হলো। কাউকে কাউকে তিলে তিলে মৃত্যুর দিকে ঠেলে দেয়া হলো, জেলের ভেতরেই মৃত্যুবরণও করলো। তিনি আরো বলেন, আমরা তখন আমাদের বন্ধু সমস্ত রাজনৈতিক সংগঠনকে বলেছিলাম এটি জামায়াতের উপর
আঘাত, এটি বাংলাদেশের উপরেও আঘাত, শুধু জামাতের উপরই নয়, সার্বভৌমত্বের উপরও আঘাত। স্বাধীনতা সার্বভৌমত্বের এই বিশাল দেয়াল ভেঙে দিলে বাকিরা সবাই ভেসে যাবেন, কেউ টিকতে পারবেন না। আমাদের পাশে দাঁড়ান, ফ্যাসিজমকে সম্মিলিতভাবে আমরা মোকাবেলা করি। আমরা কথাগুলো বুঝাইতে পারি নাই, সবাই মিলে একই সঙ্গে যুদ্ধটা করতে পারলাম না। তারপরের ইতিহাস আপনাদের সামনেও পরিষ্কার। আর তারা কাউকেই ছাড়লো না, এক এক করে সবাইকে ধরলো, বিএনপিকেও ধরলো, হেফাজতকেও ধরলো, আলেম ওলামাকেও ধরলো, অন্যান্য দলকেও ধরলো, কাউকে তারা ছাড় দিল না। এমনকি এই যে সাংবাদিক বন্ধুরা আজকে এসেছে নিউজ কভার করতে, তাদেরকেও ধরেছিল, তাদেরকেও খুন করলো, তাদেরকে আমাদের সঙ্গেও গুম করলো, তাদেরকে আয়না ঘরেও পাঠালো, কাউকে কাউকে ভারতের ওপারে বর্ডারেও ফেলে দিল। এভাবে তারা সারাটা দেশকে নরকে বা কবরস্থানে পরিণত করেছিল। তিনি আরও উল্লেখ করেন, আজকে যুবকরা বলতেছে আমাদের ভোট চুরি করেছিল। তিনি নির্বাচন আজ যাদের বয়স 30-32 বছর, তারা একটা ভোটও দিতে পারেনি, সমস্ত ভোটকে জেনোসাইড করেছিল, গণহত্যাই করেছিল, ভোটের গণহত্যা। এদের নৈতিক ইতিহাস ছিল না দেশ থাকার। তিনি আরো বলেন, জাতিকে এরা 53 বছর বিভিন্ন কায়দায় ফ্যাসিজমের নামে বা ব্যাসিজমের মাধ্যমে দ্বিধাবিভক্ত করে রেখেছে। স্বাধীনতার পক্ষের শক্তি, বিপক্ষের শক্তি, মেজরিটির শক্তি, মাইনরিটির শক্তি কতভাবে যে ভাগ করেছে এরা। কারণ এটা জাতিকে যখন টুকরো টুকরো করা যায় তখন তাদের গোলাম বানানো সম্ভব। এরা ধরে নিয়েছিল তারা দেশের মালিক এবং আমরা ভাড়াটিয়া। হ্যাঁ, মালিকেরা তো দেশে আছে, ভাড়াটিয়ারাও পালিয়ে গেছে। এভাবেই কিন্তু তিনি তুলে ধরেন সম্পূর্ণ বিষয়। তিনি প্রতিবেশী ভারতের উদ্দেশ্যেও তথ্য দেন। তিনি বলেন, প্রতিবেশী দেশকে বলতে চাই, আপনারা শান্তিতে থাকুন, আমাদেরকেও শান্তিতে থাকতে দেন। আপনাদের পাকঘরে কি পাকাবেন আমরা জিজ্ঞেস করি না, আমাদের পাকঘরে উকি মারার চেষ্টাও করবেন না। নিজেরা আয়নায় চোখ রাখুন, আমাদের সাম্প্রদায়িক সম্প্রীতির সবক দিতেও আসবেন না। এবং সবশেষে যে বিষয়টা তুলে ধরতে যাচ্ছি, বাংলাদেশে ইসলামী চরমপন্থার উত্থান হবে না বলে মন্তব্য করেছেন এই প্রধান উপদেষ্টা। দ্য ইকোনমিস্ট এক সাক্ষাৎকারে তিনি এমন তথ্য দেন, সে সাথে বাংলাদেশের জঙ্গিবাদও মাথাচাড়া দেবে না। তিনি স্পষ্ট করে বলেন, বাংলাদেশে ইসলামী চরমপন্থা আসবে না বলে মন্তব্য করেছেন তিনি। ধর্মের বিষয়ে বাংলাদেশের তরুণরা খুবই পক্ষপাতহীন উল্লেখ করেছেন তিনি। তরুণরা দেশকে নতুন করে গড়তে চান। প্রভাবশালী ব্রিটিশ সাময়িকী দ্য ইকোনমিস্টে এক সাক্ষাৎকারে কথা বলেন তিনি। বাংলাদেশ 2024 সালে ইকোনমিস্টে বর্ষসেরা দেশ নির্বাচিত হয়েছে। সবচেয়ে সুখী বা ধনী নয়, বরং গত 12 মাসে কোনো দেশ সবচেয়ে বেশি উন্নত করেছে সেই বিচারে বর্ষসেরা দেশ বেছে নেওয়া হয়। বাংলাদেশকে বর্ষসেরা নির্বাচনের ক্ষেত্রে ছাত্র জনতার অভ্যুত্থানে স্বৈরাচার শেখ হাসিনা সরকারের পতন এবং বাংলাদেশের নতুন যাত্রা শুরুর বিষয়কে গুরুত্ব দিয়েছে ইকোনমিস্ট। বাংলাদেশের বর্ষসেরা দেশের খেতাব পাওয়ার পরিপ্রেক্ষিতে ডক্টর ইউনূসের সাক্ষাৎকার নেওয়া হয়। সাক্ষাৎকারে নেন ইকোনমিস্টের বিদেশি বিষয়ক সম্পাদক। স্পষ্ট করে শুরুতে তিনি বাংলাদেশের ইকোনমিস্টের বর্ষসেরা দেশ হওয়ার অভিনন্দন জানায়। এ বিষয়ে তার প্রতিক্রিয়াও জানতে চাওয়া হয়। জবাবে ডক্টর ইউনূস বলেন, আমরা আনন্দিত, অন্তত গর্বিত। সত্যিকার অর্থেই আমরা বড় একটি পরিবর্তন ঘটিয়েছি।